স্বাগতম বাংলাদেশের সম্পদের আজকের আয়োজনে। বাংলাদেশের সম্পদ এমন একটি অনুষ্ঠান যেখানে আমরা বাংলাদেশের কৃষিজ, বনজ, মৎস্য, প্রাণী ইত্যাদি সম্পদ নিয়ে আলোচনা করি। ইতিপূর্বে আমরা অন্যান্য সম্পদ নিয়ে আলোচনা করলেও বর্তমানে আমরা আলোচনা করছি বাংলাদেশের প্রাণী সম্পদ নিয়ে। প্রাণী সম্পদ নিয়ে আলোচনা করার জন্য আজ আমাদের মধ্যে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ শাহিনুর আলম, পরিচালক, প্রাণী সম্পদ ঔষধাগার। আপনাকে স্বাগতম আমাদের আজকের আয়োজনে। শুরুতেই যদি আপনি একটু বলতেন যে আপনার যে প্রতিষ্ঠান, আপনার যে দপ্তর, সেটার আসলে কার্যক্রম কি, এটা কবে প্রতিষ্ঠিত হয়, লক্ষ্য উদ্দেশ্যগুলো কি কি? প্রাণী সম্পদ অধিদপ্তর কিন্তু বাংলাদেশে ভেটেরিনারি পেশায় বা প্রাণী সম্পদের একটি নিয়ন্ত্রক এবং সেবা প্রদানকারী সংস্থা। এই সংস্থাটি তার সূচনা লগ্ন থেকেই গবাদি পশুর রোগ প্রতিরোধ, রোগ নিয়ন্ত্রণ, উৎপাদন এবং উৎপাদনশীলতা বৃদ্ধি, টেকনোলজির সম্প্রসারণ সহ নানাবিধ কাজ কিন্তু করে যাচ্ছে এবং আজ পর্যন্ত একটি অনন্য উচ্চতায় পৌঁছে গেছে। আর রোগ প্রতিরোধ এবং নিয়ন্ত্রণের একটি বড় উপায় হলো গবাদি পশুর বিশেষ করে চিকিৎসা, টিকাদান ইত্যাদি এই কার্যক্রমগুলোর মধ্যে দিয়ে সম্পাদিত হয়ে থাকে। এই লক্ষ্যে সর্বপ্রথম 1969 সালে বাংলাদেশে প্রাণী সম্পদের চিকিৎসাকে আরও বেশি মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য এবং তাদের সহজেই যাতে মানুষ এই চিকিৎসাগুলো পায় সেজন্য তখন সরকার 1969 সালে কিন্তু এই আমাদের প্রাণী সম্পদ ঔষধাগার প্রতিষ্ঠা লাভ করে এবং তখন থেকেই কার্যক্রমটা মূলত শুরু হয়। সেই থেকে শুরু এবং আজ অবধি 2025 সাল পর্যন্ত সারা দেশে এই কার্যক্রমটি আমাদের 64টি জেলা আছে, আমাদের অনেকগুলো সরকারি খামার আছে, প্রাণী সম্পদের অনেকগুলো সেবা প্রদানকারী প্রতিষ্ঠান আছে। সেই প্রতিষ্ঠানগুলোতে প্রতি বছর বিভিন্ন ধরনের ঔষধ, যন্ত্রপাতি এবং অন্যান্য সরঞ্জামাদি ক্রয় করে কিন্তু এগুলো মাঠ পর্যায়ে সরবরাহ করা হয়ে থাকে। আপনি জানেন যে বাংলাদেশে প্রাণী সম্পদ একটা বিপুল সংখ্যক প্রাণী সম্পদ আমাদের আছে। আমরা যদি বলি যে এখন পর্যন্ত 24-25 অর্থ বছরের যে পরিসংখ্যান, প্রায় আমাদের দেশে 2.5 কোটি গরু আছে, আমাদের 3 কোটিরও বেশি ছাগল ভেড়া আছে। আমরা যদি বলি আমাদের এখানে মহিষ আছে প্রায় 15 লাখেরও বেশি, 7 কোটির মতো আছে আমাদের হাঁস এবং 3,400 কোটিরও বেশি আমাদের কিন্তু মুরগি আছে। এই বিপুল সম্পদ এটা নিয়ে কিন্তু আমরা কাজ করছি। আর এই সম্পদগুলো মাঝে মধ্যেই কিন্তু নানাবিধ অসুখ বা সমস্যায় তারা পড়ে এবং সে সমস্যা পড়লেই তারা চলে আসে আমাদের উপজেলা প্রাণী সম্পদ অফিস এবং ভেটেরিনারি হসপিটালগুলোতে। সেগুলোতে তারা আসলে চিকিৎসা নেবার জন্যই আসে। আর আরেকটা বিষয় আপনাকে বলি, এই বিপুল সম্পদের কিন্তু অনেকগুলো আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমাদের দেশে প্রাণীজ আমিষের যে ঘাটতি পূরণে। আমাদের দেশে আমরা গত অর্থ বছরের যে একটা তথ্য আপনাকে দিতে চাই যে এখন পর্যন্ত আমাদের প্রাণী সম্পদের যে উৎপাদন, যদি আমরা প্রথমে দুধের কথা বলি, প্রায় 15.5 মিলিয়ন মেট্রিক টন দুধ উৎপাদন হয়েছে গত অর্থ বছরে। প্রায় 8.9 মিলিয়ন মেট্রিক টন মাংস উৎপাদন হয়েছে। প্রায় 24.4 বিলিয়ন ডিম উৎপাদন হয়। তাহলে এই বিপুল পরিমাণ প্রাণী সম্পদের সুরক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে কিন্তু আমাদের প্রাণী সম্পদ ঔষধাগার। আপনি আপনার কাছে প্রতিষ্ঠান সম্পর্কে জানলাম আসলে। তো কি আপনারা কি নিজেরা ওষুধ উৎপন্ন করছেন নাকি বাইরে থেকে এনে প্রাণীদের জন্য ব্যবহার করার ব্যবস্থা করছেন? না, আমরা নিজে উৎপাদন ব্যবস্থা প্রাণী সম্পদ অধিদপ্তরের নেই। এটি সরকারের নির্ধারিত যে বাজেট আছে সেই বাজেট থেকেই বরাদ্দ প্রদান করা হয়। সেই বরাদ্দ থেকেই সরকারি বিধি অনুযায়ী প্রতি বছর কিন্তু আমরা টেন্ডারের মাধ্যমে এই ঔষধ এবং সরঞ্জামাদিগুলো ক্রয় করে থাকি এবং মাঠ পর্যায়ে সময় মতো সেগুলোকে আমরা সরবরাহ দিয়ে থাকি। আপনি জানেন যে আমাদের দেশে যে এই যে আমাদের প্রাণী সম্পদের যে রোল বা ভূমিকা, এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমরা যদি আমাদের বলি ফুড সেফটি এবং রোগ নিয়ন্ত্রণের ক্ষেত্রে, এমনিতেই বাংলাদেশ কিন্তু ভৌগোলিকভাবেও যদি বলি আমরা একটা ডিজাস্টার প্রবণ এবং অনেকগুলো রোগের হটস্পট হিসাবেও কিন্তু বাংলাদেশ এমন একটি জায়গা যেখানে প্রতি বছরই কিন্তু নানাবিধ সমস্যায় কিন্তু আক্রান্ত হচ্ছে। এর মধ্যে জলবায়ুর পরিবর্তনও একটা বিষয় আছে। সেই জায়গাগুলোতে অ্যাড্রেস করবার জন্যই কিন্তু এবং বিশেষ করে প্রান্তিক মানুষ, এই গবাদি পশুগুলো যেগুলো পালন করছে অধিকাংশই কিন্তু প্রান্তিক মানুষের, যে মানুষগুলো জীবন জীবিকা এবং তাদের স্বপ্ন জড়িয়ে আছে কিন্তু এই প্রান্তিক মানুষগুলোর। এবং একটু আগে যে উৎপাদনের কথাটা আমি যেটা বললাম, সেই উৎপাদনের 80% বেশি উৎপাদন কিন্তু আসে এই গ্রামীণ জনপদের এই সাধারণ পালনকারী ভাই বোনদের
উৎপাদিত গবাদি পশু থেকে। সেই পশুগুলো যখন কোনো কারণে অসুস্থ হয় বা সেই পশুগুলো মৃত্যুমুখে কোনো কারণে পতিত হয়, তাহলে তাদের কিন্তু একটা স্বপ্ন নষ্ট হয়ে যায়। সেই জায়গাতেই সরকার কাজ করবার জন্য এই প্রাণী সম্পদ ঔষধাগারের মাধ্যমে এই ঔষধ এবং যন্ত্রপাতিগুলো কিন্তু সরবরাহ দিচ্ছে, এবং আমরাও যথার্থ চেষ্টা করে যাচ্ছি যাতে গুণগত মানসম্পন্ন ওষুধ এবং যন্ত্রপাতি সরবরাহ দিয়ে সেই মানুষগুলোর পাশে থাকবার। উৎপাদন বাংলাদেশে করা হয় না কেন? এটার পিছে কারণটা কি? আমাদের দেশে ওষুধ উৎপাদনের ব্যবস্থা অনেক ক্ষেত্রে রয়েছে, বা অনেকগুলো ফার্মাসিউটিক্যালস কোম্পানি উৎপাদন করছে মানুষের জন্য। তো প্রাণী সম্পদের জন্য আসলে নিজস্ব উৎপাদন ব্যবস্থা কেন গড়ে তোলা হচ্ছে না? একটি সরকারি সিদ্ধান্তের বিষয়, তবে আমি অবশ্যই মনে করি নিকট ভবিষ্যতে সরকার নিশ্চয়ই এটি নিয়ে চিন্তা করবে। আমাদের উৎপাদন মানুষের যেমন EDCL একটা কোম্পানি আছে, সেখান থেকে সরকারি হসপিটালগুলোতে বিভিন্ন জরুরি ওষুধগুলো সরবরাহ করা হয়ে থাকে। আমাদের কিন্তু এই ব্যবস্থা এখন পর্যন্ত নেই। আমরা লোকাল উৎপাদিত যে ওষুধগুলো হয় বিভিন্ন কোম্পানির মাধ্যমে, সেগুলোই টেন্ডারের মাধ্যমে কিন্তু ক্রয় করে আসলে সরবরাহ দিয়ে থাকি। যদি সরকার ভবিষ্যতে সিদ্ধান্ত নেয়, অবশ্যই আমরা সেই পথেই এগোবো। মাঠ পর্যায়ে যে ওষুধ সরবরাহ করেন, এই সরবরাহ ব্যবস্থাটা কিভাবে ফাংশন করেন আপনারা? আমরা মাঠ পর্যায়ে যখন এই ওষুধটা ক্রয়ের পর আমরা কেন্দ্রীয়ভাবে প্রাণী সম্পদ ঔষধাগারে এটা প্রথমত সংরক্ষণ করা হয়। সংরক্ষণ করার সাথে সাথে আমাদের এখানেই সরবরাহ ব্যবস্থা আমাদের রয়েছে। মাঠ পর্যায়ে সরবরাহের জন্য আমাদের নির্দিষ্ট ভেহিকেল রয়েছে। এই ভেহিকেলই সারা দেশে প্রায় 712টি ইউনিটে কিন্তু এই ওষুধগুলো আমরা সরবরাহ করে থাকি। আমরা এক একটি উপজেলাকে কিন্তু এক একটা ইউনিট হিসেবে বিবেচনা করে থাকি। এরকম 712টি ইউনিট আমাদের দেশে আছে। গবাদি পশু যারা প্রাণী সম্পদ সেবা দিয়ে যাচ্ছে, সেই ইউনিটগুলোতে কিন্তু এটা আমরা সরবরাহ দিয়ে থাকি, এবং সেটি অবশ্যই অর্থবছরের ওষুধ আমরা অর্থবছরেই দেওয়ার চেষ্টা করছি। ভবিষ্যতে এটিকে আরও সংরক্ষণ ব্যবস্থা সহ যে ব্যবস্থাপনার বিষয়গুলো আছে, সেগুলোকে অটোমেশনের কার্যকর ব্যবস্থাও কিন্তু আমরা গ্রহণ করেছি। এই কার্যক্রমে আপনাদের মূল চ্যালেঞ্জগুলো কি কি, বা কি কি প্রবলেমস আপনারা ফেস করেন? গবাদি পশুর রোগ প্রতিরোধ এবং নিয়ন্ত্রণের কথা যদি আমি বলি, তাহলে আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রবর্তন করা কিন্তু একটা অত্যন্ত জরুরি বিষয়। মানুষের স্বাস্থ্যসেবায় যেভাবে এগিয়ে গেছে, পাশাপাশি আমাদের প্রাণী স্বাস্থ্য সেবা এগিয়ে গেলেও সেই মাত্রায় কিন্তু এগোতে আমরা পারিনি। তবে আমরা অবশ্যই চেষ্টা করছি সেই জায়গাটাতে আধুনিক প্রযুক্তি, আধুনিক টেকনোলজি, আধুনিক যন্ত্রপাতি এগুলো সরবরাহ করা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি, এবং সেই জায়গাটা আমাদের কিছুটা সীমাবদ্ধতা আছে, চ্যালেঞ্জও আছে। একইভাবে আমাদের রোগ প্রতিরোধ করতে গেলে রোগ নির্ণয় কিন্তু একটা বড় জায়গা। আমাদের মাঠ পর্যায়ে প্রায় 10টি রোগ নির্ণয় কেন্দ্র আছে, যেগুলোতে রোগ নির্ণয় করা হয়। সেই রোগ নির্ণয় কেন্দ্রগুলোও কিন্তু আমাদের আসলে আপডেট করা উচিত এবং সেগুলোকে আধুনিকায়ন করা উচিত। সেই জায়গাগুলোতে যদি আমরা আরও বেশি আধুনিক যন্ত্রপাতি সরবরাহ দিতে পারি, তাহলে রোগ নির্ণয়টা সহজতর হবে। পাশাপাশি উপজেলা এবং জেলা পর্যায়েও আমাদের ছোট ছোট কিছু মিনি ল্যাব তৈরি হয়ে গেছে। সেই মিনি ল্যাবগুলোতেও যদি আমরা আমাদের প্রয়োজনীয় জনবল এবং আরও আধুনিক কিছু যন্ত্রপাতি আমরা সরবরাহ দিতে পারি, তাহলে দ্রুত রোগ নির্ণয় করা সম্ভব হবে এবং নিয়ন্ত্রণও সহজ হবে। এই জায়গাগুলোতে আমাদের চ্যালেঞ্জ আছে, সেই লক্ষ্যে কিন্তু সরকারও কাজ করে যাচ্ছে, আমরা প্রাণী সম্পদ দপ্তর একই সাথে কাজ করে যাচ্ছি। বাংলাদেশে যেসব প্রাণী মূলত আছে, তো এদের মূলত কি ধরনের রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি দেখা যায়, বা কোন ধরনের রোগেরা বেশি আক্রান্ত হচ্ছে? আমাদের দেশে যে সমস্ত রোগ হয় গবাদি পশুর মধ্যে, তার মধ্যে কিছু ভাইরাস দ্বারা রোগ হয়, কিছু রোগ আছে ব্যাকটেরিয়া দ্বারা হয়। যেমন আমাদের দেশে সবচেয়ে বেশি যে রোগে আক্রান্ত হয় আমরা বলে থাকি লাম্পি স্কিন ডিজিজ একটা রোগ আছে, আমাদের খুরা রোগ আছে, ছাগলের পিপিআর রোগ আছে। যদিও পিপিআর রোগ নির্মূলের জন্য সরকার কর্মসূচি গ্রহণ করেছিল এবং সেটি বাস্তবায়নও করা হয়েছে। সম্প্রতি আপনারা জানেন যে বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছেন যে অ্যানথ্রাক্স রোগ একটি বা তর্কা রোগ, সেটিও কিন্তু একটা সংক্রামক রোগ। বাদলা রোগ আছে, গলা ফুলা রোগ আছে। এই ধরনের কিছু রোগ কিন্তু আমাদের দেশে প্রতিনিয়তই আছে এবং হয়, এবং সেগুলোর প্রতিকার ব্যবস্থাও আছে আমাদের। এগুলো প্রতিরোধ করবার জন্য যে টিকা, সেটি কিন্তু আমাদের দেশেই তৈরি হয়। আমাদের প্রাণী সম্পদ যে গবেষণা প্রতিষ্ঠান আছে আমাদের মহাখালীতে, সেখানে কিন্তু প্রায় 17 প্রকার টিকা উৎপাদন হয়। সেই টিকাটাই রোগ প্রতিরোধের জন্য মাঠ পর্যায়ে সরবরাহ করা হয়ে থাকে, তার মাধ্যমেই আমরা এই প্রতিরোধ কার্যক্রমটা গ্রহণ করে থাকি। কৃষকদের মধ্যে দেখা যাচ্ছে তো লোকালি যারা রয়েছে, এরা আসলে তাদের নিজস্ব একটা চিকিৎসা ব্যবস্থা প্রাচীনকাল থেকে চলে আসছে, তারা সেটাই অনেকে অ্যাপ্লাই করে। তো এই যে নতুন যে চিকিৎসা ব্যবস্থা বা টেকনোলজিক্যাল যে ডেভেলপমেন্টটা, এটাকে আসলে তারা কিভাবে গ্রহণ করছে? দেখেন, একটু আগে আমি বললাম যে প্রাণী সম্পদ কিন্তু
এখন শুধু প্রাণী সম্পদই নয়, এটি মানুষের কিন্তু জীবন জীবিকার একটা অংশ হয়ে গেছে। মানুষের জীবনের সাথে জড়িয়ে আছে, তার স্বপ্নগুলো জড়িয়ে আছে। সেজন্য যখন একটা প্রাণী অসুস্থ হয়, সে কিন্তু অত্যন্ত ব্যাকুল হয়ে পড়ে। সে কিন্তু আমাদের পার্শ্ববর্তী যে উপজেলা হসপিটালগুলো আছে বা ভেটেরিনারি হসপিটালগুলো আছে, এই জায়গাটা কিন্তু এখন ওই সমস্ত মানুষের ভরসার একটা জায়গাতে পরিণত হয়েছে। তারা এর গুরুত্বগুলো এখন উপধাবন করছে। আমাদের মাঠ পর্যায়ের যে সমস্ত কর্মকর্তা আছে, যারা এই প্রফেশনে আছে, তারা শুধু যে অফিসে এই সরবরাহটা, এই সেবাটা দিয়ে যাচ্ছে তা কিন্তু নয়। আমাদের 492টি প্রায় উপজেলা, এই উপজেলাগুলোতে সরকার ইতিমধ্যেই মোবাইল ভেটেরিনারি ক্লিনিক, যেটি মানুষের দোরগোড়ায় এই আমাদের সেবাটাকে পৌঁছে দেওয়ার জন্য সেই মোবাইল ভেটেরিনারি ক্লিনিক সরবরাহ করেছে। তার মাধ্যমে কিন্তু আমরা তাদের পাশে পৌঁছাবার চেষ্টা করছি, তাদের দোরগোড়ায় যাবার চেষ্টা করছি। ফলে আমাদের যে চিকিৎসার যে টেকনোলজিক্যাল যে সুবিধাটা, সেটি কিন্তু মানুষ পেতে শুরু করেছে। যদিও এটার আরও বেশি আপডেট দরকার, আরও বেশি আধুনিকায়ন আমরা দরকার, তবুও আমাদের যে সীমাবদ্ধতা যেটা রয়েছে তার মাঝেই আমরা তাদের সাথে বা তাদের আঙিনায় আমরা পৌঁছাবার চেষ্টা করছি এবং তারাও আমাদের সাথে এগিয়ে আসছে। আমরা অন্যান্য অনেক দপ্তরকে দেখেছি যে তারা প্রাইভেট সেক্টরে যারা কাজ করছে একই বিষয় নিয়ে তাদের সঙ্গে কোলাবোরেট করছে। যেসব ক্ষেত্রে আসলে সরকারের লিমিটেশনস রয়েছে, লোকবল সংকট রয়েছে, প্রাইভেট সেক্টরের সঙ্গে কোঅপারেশনের মাধ্যমে সেই সমস্যাগুলো দূর করছে। আপনারা এরকম কোনো কিছু করছেন কিনা? হ্যাঁ, নিশ্চয়ই। প্রাণী সম্পদ অধিদপ্তর একা কাজ করছে এমনটি নয়। প্রাণী সম্পদ অধিদপ্তরের পরিবারে কিন্তু বেসরকারি উদ্যোক্তা যারা আছে তাদের একটা বড় অংশ আছে। আর আমাদের অধিদপ্তরের একটা উদ্দেশ্যের মধ্যেই একটা বড় উদ্দেশ্য হলো আমাদের নতুন উদ্যোক্তা তৈরি। ফলে আপনি জেনে খুশি হবেন যে বাংলাদেশে কিন্তু ইতিমধ্যেই বিশেষ করে যে পোল্ট্রির কথা বলি, এটি কিন্তু একটা ইন্ডাস্ট্রিতে বা শিল্পে রূপান্তরিত হয়েছে। এই শিল্পে রূপান্তরের অন্যতম যারা অগ্রনায়ক, তারা কিন্তু বেসরকারি প্রতিষ্ঠান। তারা কাজ করছে। তারা মোট উৎপাদনের প্রায় 20 ভাগেরও বেশি তারা এখানে সংযোজন করছে। সুতরাং আমাদের সরকারি এবং বেসরকারি যে কোলাবোরেশন, এটা অত্যন্ত স্ট্রং এবং আমি মনে করি তাদের সমন্বয়ে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। মাঠ পর্যায়ে কৃষকদের জন্য যে ট্রেনিং এর ব্যবস্থা, আসলে গবাদি পশুর রোগ হলে কি করবে, রোগগুলো তারা নির্ণয় করতে পারবে কিনা, এবং ইনিশিয়াল বা বেসিক ট্রিটমেন্টটা তারা কিভাবে করবে, এই ধরনের প্রোগ্রাম আপনারা চালু রেখেছেন কিনা? হ্যাঁ, এ ধরনের প্রোগ্রামও আমাদের চালু আছে। এটি আমাদের সরকারি অর্থায়নেও হয়ে থাকে, আবার আমাদের উন্নয়ন প্রকল্প আছে। সেই উন্নয়ন প্রকল্পগুলোর মাধ্যমে কিন্তু মাঠ পর্যায়ে গবাদি পশুর পালন ব্যবস্থা, রোগ প্রতিকারের ব্যবস্থা, খাদ্য ব্যবস্থাপনা, এই বিষয়গুলো কিন্তু তাদের মাঝে আমরা ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করছি। আমাদের এলডিডিপি একটা প্রকল্প আছে। এই প্রকল্পের মাধ্যমে সারা দেশে প্রায় ৬,৫০০টি আমাদের কৃষক মাঠ স্কুল আছে। সেই কৃষক মাঠ স্কুলের মাধ্যমে কিন্তু তাদেরকে আমরা এই ধরনের প্রশিক্ষণগুলা দিয়ে থাকি। শুধু এই প্রশিক্ষণে নয়, যাতে এটি সাস্টেইন করে এজন্য তাদের প্রশিক্ষণ ম্যাটেরিয়ালস, বিশেষ করে ছোট ছোট বুকলেট বা মনে রাখবার মতো করে তাদের উপযোগী করে তৈরি করে তাদের হাতে কিন্তু আমরা পৌঁছে দিচ্ছি। আপনি যেটা বললেন যে মানে পোলট্রি ইতিমধ্যে একটা শিল্প হিসাবে ডেভেলপ করেছে, তো কিছুদিন আগেও বা বর্তমানে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আসলে কোনো ফার্মে বা কোনো খামারে যদি একটা দুইটা বা অল্প কিছু মুরগির রোগ আক্রান্ত হচ্ছে, সম্পূর্ণ খামারে সেটার একটা বাজে ইম্প্যাক্ট পড়ছে। তো এই বিষয়গুলো কাটিয়ে ওঠার জন্য বা যে খামারগুলো আসলে দেখা যাচ্ছে তাদের একটা দুইটা প্রাণী আক্রান্ত হওয়ার পরবর্তীতে অনেকগুলো প্রাণী আক্রান্ত হচ্ছে, এগুলো থামানোর জন্য কি কি উদ্যোগ নিচ্ছেন আপনারা? আমাদের গবাদি পশু কিন্তু এটা একটা জীবন। জীবন মানেই কিন্তু তার মৃত্যু আছে, রোগ, জরা, ব্যাধি এগুলো থাকবে। তো একটা খামারে যদি আমরা সবসময়ই খামারি ভাইদের সাথে যোগাযোগ রেখে যে কথাটি আমরা সবসময়ই বলি, যে খামারেই হোক না কেন, যে কোনো রকমের রোগের উপদ্রব হোক না কেন, দ্রুত রিপোর্টিং একটা কিন্তু খুব জরুরি বিষয়। আমরা খামারি ভাইদেরকে আমরা পরামর্শ দিয়ে থাকি, যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে নিকটস্থ প্রাণী সম্পদ অফিসে যোগাযোগ করে দ্রুত এই সমস্যাটির সমাধানের জন্য তার পরামর্শ নেওয়া। এর ফলে আমরা তার খামারে যথার্থভাবে চিকিৎসা প্রদান করতে পারি। অন্যান্য পশুগুলোকে সুরক্ষা দেওয়ার জন্য বা অন্য প্রাণীগুলোকে সুরক্ষা দেওয়ার জন্য পরবর্তী যে টিকাদান কর্মসূচি, সেটি আমরা গ্রহণ করতে পারি এবং তারা কিন্তু এগিয়ে আসছে বলেই কিন্তু আজকে দেখেন যে প্রাণী সম্পদের প্রাপ্যতা, সহজলভ্যতা সব কিন্তু দেশব্যাপী ছড়িয়ে গেছে এবং এই সেক্টরে বহু মানুষ তাদের কিন্তু কষ্টার্জিত যে উপার্জন, সেটি কিন্তু বিনিয়োগ করছে এবং তাদের যে আত্মকর্মসংস্থানের জায়গা, সেটি কিন্তু তারা খুঁজে পাচ্ছে। এই ক্ষেত্রে যেটা বললেন যে রোগ হলে বা কোনো বিপদ হলে নিকটস্থ অফিসে যোগাযোগ করতে, তো আপনাদের কি এরকম কোনো হটলাইন সার্ভিস বা সাপোর্ট সার্ভিস চালু আছে কিনা, যেখানে ধরেন একদম প্রত্যন্ত এলাকার কেউ যদি সাপোর্ট চায় সে আসলে নিতে পারবে কিনা এরকম? একদম আছে। আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তরের একটা হটলাইন কিন্তু নাম্বার আছে,
16358। আমি আবারও বলছি 16358। এটি কিন্তু একটা টোল ফ্রি ব্যবস্থা। এই নাম্বারে কল করে খামারি ভাইয়েরা যার গবাদি পশু বা হাঁস মুরগির যে কোনো স্বাস্থ্য ব্যবস্থা বলেন, রোগ সম্পর্কিত বলেন, খাদ্য ব্যবস্থা বলেন, যে কোনো সম্পর্কিত পরামর্শ কিন্তু পেতে পারে এবং একদম এটি টোল ফ্রি। আমি যদি আপনার কাছে জানতে চাই যে আপনারা আসলে ভবিষ্যতে পরিকল্পনাগুলো কি কি, যে আগামী 5 বছর বা 10 বছর পরে আপনারা কি করতে চান, এবং আপনারা কি কি প্রজেক্ট এখন নিচ্ছেন, সামনে কি কি করবেন? প্রাণী সম্পদ অধিদপ্তর একটা গুরুত্বপূর্ণ সেক্টরে পরিণত হয়েছে। প্রাণী সম্পদ অধিদপ্তর একদিকে উৎপাদন এবং উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে প্রাণীজ আমিষের যে ঘাটতি পূরণ সেটি কিন্তু করে যাচ্ছে। এর ফলে দেশে মেধাবী এবং একটি আলোকিত প্রজন্ম তৈরির জায়গা কিন্তু প্রাণী সম্পদ দেখতে চায়। সেই লক্ষ্যে কিন্তু কাজও করে যাচ্ছে। আপনি জেনে থাকবেন যে বাংলাদেশের যে নিউট্রিশন ইনডেক্স বলেন বা পুষ্টির সূচকে কিন্তু অনেক দূর এগিয়ে গেছে। আমি যদি মানুষের গড় আয়ুষ্কালের কথাও বলি, সেই জায়গাতেও কিন্তু আমরা অনেক দূর এগিয়ে গেছি। এই জায়গায় প্রাণীজ আমিষের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তো প্রাণী সম্পদ অধিদপ্তর চায় এটি একদিন একটি শিল্পে পরিণত হবে এবং অনেক মানুষের যে এই জায়গাটি কর্মসংস্থানের একটি জায়গা যেমন পরিণত হয়েছে, অনেক লক্ষ লক্ষ বেকার যুবক তরুণ ভাই যারা আছেন তাদের একটি কর্মসংস্থানের অবারিত দুয়ার এই প্রাণী সম্পদে পরিণত হবে এবং দেশের চাহিদা পূরণ করবার পরেও আমরা প্রাণীজ আমিষ বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য রপ্তানি বাজারে আমরা প্রবেশ করব। সেই লক্ষ্যেই প্রাণী সম্পদ অধিদপ্তর কাজ করে যাচ্ছে। এই ক্ষেত্রে তো দেখা যাচ্ছে যে সরকারের যে অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো কাজ করছে তাদের সঙ্গে আপনার একটা কমিউনিকেশন করা লাগে, একটা কোলাবোরেশন করা লাগে। তো এই ক্ষেত্রে আমরা যখন পূর্বের বিভিন্ন অতিথির সঙ্গে আলোচনা করেছি, আমরা দেখেছি যে একটা কমিউনিকেশন গ্যাপ হয়ে যায় অনেক ক্ষেত্রে সরকারি দপ্তরগুলোর মধ্যে। তো এরকম কোনো গ্যাপ আপনি ফিল করেন কিনা, বা এরকম কোনো চ্যালেঞ্জ আছে কিনা যেটা দূর করতে পারলে আরো ভালো হতো? হ্যাঁ, নিশ্চয়ই। আমাদের আসলে ইন্টারসেক্টরাল কোলাবোরেশন কিন্তু যে কোনো উন্নয়নের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যেমন আমাদের পাশাপাশি আমরা প্রাণী স্বাস্থ্য নিয়ে কাজ করি, এর সাথে মানব স্বাস্থ্য জড়িত। এই প্রাণী স্বাস্থ্য, মানব স্বাস্থ্য, পরিবেশ এর সাথে কিন্তু আরও আমাদের কোলাবোরেশন আছে। আরও বেশি কিন্তু কোলাবোরেশনটা আমি মনে করি দরকার। বিশেষ করে আমাদের দেশে যদি আপনি বলেন যে আমাদের কিছু রোগ আছে, জেনেটিক রোগ আছে বা যে রোগগুলো মানুষ থেকে বা গবাদি পশু থেকে মানুষের ছড়িয়ে পড়তে পারে, এই ধরনের রোগগুলো নিয়ন্ত্রণের জন্য কিন্তু এই স্ট্রং কোলাবোরেশনটা কিন্তু অত্যন্ত দরকার। যা আছে সেটিকে আরও জোরদার করতে হবে বলে আমি মনে করি। অদূর ভবিষ্যতে কি আমরা তাহলে এরকম সম্ভাবনা আছে কিনা যে বাংলাদেশ আসলে প্রাণী সম্পদে তার যে চাহিদা সেটা পরিপূর্ণ করে বাংলাদেশ আস্তে আস্তে আমদানি নির্ভর না হয়ে রপ্তানি নির্ভর হয়ে উঠতে পারে? একদম যথার্থই বলেছেন যে কিছুকাল আগেও আপনি দেখে থাকবেন 2015-16 দিকেও দেখে থাকবেন যে পবিত্র যে ঈদুল আজহা আছে সে সময়ই পশু কোরবানির জন্য কিন্তু আমরা পার্শ্ববর্তী দেশের দিকে তাকিয়ে থাকতাম যে সেই দেশের গরু না আসলে আমাদের পশু কোরবানি হবে না। সেই সংকট কাটিয়ে বাংলাদেশ এখন পশু ঘাটতির দেশ থেকে পশু উদ্বৃত্তের দেশে কিন্তু পরিণত হয়েছে। এখন প্রতি বছরই আমাদের কোরবানির ঈদের চাহিদা মিটিয়েও বিপুল সংখ্যক পশু কিন্তু আমাদের উদ্বৃত্ত থেকে যাচ্ছে। তো সেই জায়গাটিতে আমরা শুধু এখানেই থেমে থাকতে চাই না। আমরা ইতিমধ্যেই রপ্তানি বাজারেও কিন্তু কিছু কিছু বিষয় নিয়ে আমরা রপ্তানি করছি। আমাদের গবাদি পশুর পণ্য জেলাটিন আমরা রপ্তানি করি, বোনস হয়, কিছু দুগ্ধ পণ্য আমাদের রপ্তানি করি। প্রায় 4,500 কোটি টাকার মতো রপ্তানি পণ্য কিন্তু আমরা ইতিমধ্যেই বিশ্ববাজারে কিন্তু আমরা পৌঁছে গেছি। শুধু এই জায়গাটিতে আমরা থাকতে চাই না। বিশ্ব অ্যানিমাল যে সংস্থা আছে তাদেরও কিছু গাইডলাইন আছে। একটা বিশ্বের অন্যান্য দেশে যদি আমি মাংস রপ্তানি করতে চাই বা আমাদের কোনো গবাদি পশুর পণ্য রপ্তানি করতে চাই তাদের কিছু গাইডলাইন আছে, সেগুলিকে অনুসরণ করতে হয়। সেই বিষয়গুলোকে মাথায় রেখেই সরকার কিন্তু কিছু কার্যক্রম হাতে নিয়েছে। সেগুলো আমরা ওভারকাম করতে পারলেই আমরা মনে করি খুব শিগগিরই, বিশেষ করে গরুর মাংসের চাহিদা আমাদের মধ্যপ্রাচ্য সহ অন্যান্য দেশগুলোতে কিন্তু ব্যাপক চাহিদা আছে, আমাদের ছাগলের মাংসের চাহিদা আছে। আমরা এই কার্যক্রমগুলো হাতে নিয়েছি, এগুলোকে সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে আমরা অতি দ্রুতই আশা করছি যে রপ্তানি বাণিজ্যে প্রাণী সম্পদ পৌঁছে যাবে। সর্বশেষ যদি আমি জানতে চাই যে আপনাদের যে দপ্তর রয়েছে এখানে আসলে অনেকে দেখা যাচ্ছে তরুণ উদ্যোক্তা যারা নতুন করে কাজ শিখতে চাচ্ছে, বা প্রাণীদের মানে রোগ শোক এগুলো দূর করার জন্য যারা কাজ করতে চায় তারা আসলে শেখার সুযোগ চায়, সেক্ষেত্রে আপনাদের এখানে শেখার সুযোগ, ইন্টার্ন করার সুযোগ এরকম আছে কিনা? তরুণদের শেখার সুযোগ আছে, তবে প্রত্যেকটা জিনিসই একটা সিস্টেমের মধ্য দিয়েই কিন্তু আসতে হবে। বিশেষ করে আমাদের যে
রোগ বিষয় বা চিকিৎসার যে বিষয়টি, কিন্তু এটি আইন দ্বারা নিয়ন্ত্রিত। আপনি নিশ্চয়ই জানবেন যে আমাদের ভেটেরিনারি কাউন্সিল একটা অ্যাক্ট আছে। আপনি যদি ভেটেরিনারি প্রফেশন সংক্রান্ত বিষয়ে বেশি আগ্রহী হতে চান, তাহলে এই বিষয়ে আপনাকে পড়াশোনা করতে হবে, বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়ে আসতে হবে। তারপরেই কিন্তু এই প্রফেশনে আপনি কিন্তু অন্তর্ভুক্ত হতে পারবেন। তবে হ্যাঁ, আমাদের তরুণ উদ্যোক্তা ভাই যারা আছেন, তাদের জন্য আমি বলতে চাই, তাদের চিকিৎসা সম্পর্কে জানবার কিন্তু দরকার নেই। আসলে তাদের যে জিনিসটা দরকার, যে গবাদি পশুর ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনার যে জায়গাটা, সেই জায়গাটি যদি তারা জানতে পারে ভালো করে, তাহলে কিন্তু অনেক দূর এগোতে পারবে এবং নিজের কর্মসংস্থানের জায়গাটাতে সুসংহত করতে পারবে। আর বিভিন্নভাবে যখন তারা বিভিন্ন চিকিৎসা বলেন বা ব্যবস্থাপনা বিষয়ে শিখতে যায়, তখন কিন্তু এটা একটা অব্যবস্থাপনারও তৈরি করে। প্রাণী সম্পদ অধিদপ্তরও চায় না। এই ভেটেরিনারি প্রফেশন একটি অত্যন্ত বিজ্ঞানসম্মত একটি প্রফেশন। এই প্রফেশনটাকে আরও সুসংহত করবার জন্য কিন্তু আমরা চেষ্টা করছি, যেন এটি অত্যন্ত শৃঙ্খলার মধ্যে থাকে। চিকিৎসা নিশ্চয়ই একটি অত্যন্ত কার্যকর এবং একটি বিজ্ঞানসম্মত উপায়। সেই জায়গা থেকেই আমি বলতে চাই যে এই প্রফেশনে যারা আপনারা অন্তর্ভুক্ত হতে চান, তাহলে এই প্রফেশনের বিষয়ে পড়াশোনা করেই কিন্তু আসা উচিত। আলাদাভাবে কিন্তু এখানে ডাক্তার হবার কোনো সুযোগ নেই বা চিকিৎসা নেবার বা ইয়ে করার কোনো সুযোগ নেই। অন্যথায় আমরা আইনি জটিলতাও কিন্তু তারা পড়তে পারেন। তো সেই পরামর্শ আমি কখনোই দেব না। তবে নিশ্চয়ই তাদের যে প্রাথমিক যে বিষয়গুলো আছে, প্রাথমিক যে জ্ঞানগুলো দরকার, সেই জ্ঞানগুলোর জন্যে নিকটস্থ উপজেলা প্রাণী সম্পদ অফিস আছে, আমাদের জেলা প্রাণী সম্পদ অফিস আছে, আমাদের বিভাগীয় অফিসগুলো আছে। সেই জায়গাগুলোতে যোগাযোগ করলেই তা কিন্তু আমাদের সেই তরুণ ভাইরা এ বিষয়ে জানতে পারবে। আমরা অনুষ্ঠান একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান আলোচনা করার জন্য। দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম প্রাণী সম্পদ ঔষধাগারের ডক্টর শাহিনুর আলমের সঙ্গে। তিনি জানালেন যে প্রাণী সম্পদ ঔষধাগার আসলে কিভাবে কাজ করে এবং একই সঙ্গে তারা সরকারি পর্যায় থেকে কিভাবে সাহায্য করছেন, মাঠ পর্যায়ে তাদের কার্যক্রমগুলো কিভাবে রয়েছে, এই বিষয়ে তিনি বিস্তারিত বললেন। আমরা এরকম আরো নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।